হি রিমেন্স ইন দ্য হার্ট অফ এভরিওয়ান লাইক ইউ অ্যান্ড মি। তোমার এবং আমার মতো সকলের হৃদয়ে তিনি রয়েছেন। তাহলে হি রিমেন্স ইন দ্য হার্ট অফ এভরিওয়ান লাইক ইউ অ্যান্ড মি। হি লাইজ ইন ফ্রন্ট অফ মি অলওয়েজ। তিনি সর্বদা আমার সামনেই রয়েছেন। হি লাইজ ইন ফ্রন্ট অফ মি অলওয়েজ। Hi friends, welcome back to my channel Competitive English School. Today I will share the very next translation what I have discussed earlier in this channel. আজকে আমি আগের দিন ক্লাসে যে ট্রান্সলেশনটা আলোচনা করেছিলাম পিকে দে সরকারের বই থেকে, আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন নাম্বার 22 ফ্রম পিকে দে সরকার। তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সেন্টেন্সেরই দুটো করে ট্রান্সলেশন তোমাদের বলে দেওয়ার, মানে কেমন করে লিখলে বেশি মার্কস পাওয়া যাবে সেটাই কিন্তু আমি তোমার সাথে এখানে আলোচনা করেছি। সেন্টেন্সটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী ছিলেন রামকৃষ্ণ পরমহংস। তো শুরু করার আগে আমরা দেখে নিই মেইন প্যাসেজে কি বলছে। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ছিলেন পূজারী ব্রাহ্মণ রামকৃষ্ণ পরমহংস, সরল সাদাসিধে লোক। নরেন শুনিল তিনি নাকি ভগবানকে জানেন। অমনি সে দক্ষিণেশ্বরে ছুটিল, সোজা রামকৃষ্ণকে গিয়া বলিল, তুমি ভগবানকে দেখতে পাও? মিষ্টি হাসিয়া রামকৃষ্ণ বলিলেন, পাইবই কি বাবা, তোমায় যেমন দেখছি তার চেয়ে স্পষ্ট করে তাকে দেখতে পাচ্ছি। তিনি যে তোমার আমার সকলের হৃদয়েই আছেন, তিনি যে আমার সামনেই রয়েছেন। নরেন অনেক সাধু সন্ন্যাসী দেখিয়াছে, অনেককে ভগবান সম্বন্ধে প্রশ্নও করিয়াছে, কিন্তু এমন স্পষ্ট উত্তর কাহারও কাছে পায় নাই। বিস্ময় ভক্তিতে ও শ্রদ্ধায় তাহার মাথা নত হইয়া গেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তোমরা নিজেরা অবশ্যই একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশন এবং এর অ্যানালাইসিস তোমার সাথে শেয়ার করছি। তো আমি আশা করছি তোমরা সকলে প্র্যাকটিস করেছো। এবার আমি সরাসরি চলে যাচ্ছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। মাই ডিয়ার স্টুডেন্টস, একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজারী ছিলেন রামকৃষ্ণ পরমহংস। দেয়ার ওয়াজ এ ব্রাহ্মণ priest called রামকৃষ্ণ পরমহংস ইন দক্ষিণেশ্বর কালী টেম্পল। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ছিলেন পূজারী ব্রাহ্মণ রামকৃষ্ণ পরমহংস। তাহলে দেয়ার ওয়াজ এ ব্রাহ্মণ priest, সেখানে ছিলেন একজন ব্রাহ্মণ পূজারী, কল্ড রামকৃষ্ণ পরমহংস, যাকে আমরা জানতে পারি রামকৃষ্ণ পরমহংস নামে, ইন দক্ষিণেশ্বর কালী টেম্পল, দক্ষিণেশ্বর কালী মন্দিরে। এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্টের বি ভার্বে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যেমন বি ভার্ব তার পাস্ট ফর্মে লিখেছি যে দেয়ার ওয়াজ এ ব্রাহ্মণ priest কল্ড রামকৃষ্ণ পরমহংস ইন দক্ষিণেশ্বর কালী টেম্পল। এছাড়া তুমি লিখতে পারো রামকৃষ্ণ পরমহংস ওয়াজ এ ব্রাহ্মণ priest ইন দক্ষিণেশ্বর কালী মন্দির। রামকৃষ্ণ পরমহংস ছিলেন ব্রাহ্মণ পূজারী। রামকৃষ্ণ পরমহংস ওয়াজ আ ব্রাহ্মণ priest ইন দক্ষিণেশ্বর কালী টেম্পল, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। টেন্স বলো বা আমি সেন্টেন্সটা কোন টেন্সে লিখেছি একই, যে রামকৃষ্ণ পরমহংস ওয়াজ এ ব্রাহ্মণ priest, সেই বি ভার্বের পাস্ট ফর্ম। সেকেন্ড সেন্টেন্স, সরল সাদাসিধে লোক। হি ওয়াজ এ সিম্পল অ্যান্ড ডাউন টু আর্থ, অর্থাৎ তিনি সরল সাদাসিধে মানুষ ছিলেন। হি ওয়াজ এ ভেরি সিম্পল অ্যান্ড ডাউন টু আর্থ। এছাড়া তোমরা লিখতে পারো হি ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড ইনজেনুয়াস পার্সন। তিনি ছিলেন সরল সাদাসিধে। হি ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড ইনজেনুয়াস পার্সন, এর মানে হচ্ছে সাদাসিধে লোক। এই সেন্টেন্সটা আমি লিখেছি বি ভার্বের পাস্ট ফর্মে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যেমন বি ভার্ব হয় তার পাস্ট ফর্মে আমি লিখেছি।
নরেন শুনিল তিনি নাকি ভগবানকে জানেন, অমনি সে দক্ষিণেশ্বরে ছুটিল। তাহলে নরেন যখনই শুনল তখনই সে দক্ষিণেশ্বরে ছুটল। তাহলে নো সুনার হ্যাড নরেন হার্ড দ্য ফ্যাক্ট whether he was concerned about God then he rushed to দক্ষিণেশ্বর। তাহলে নরেন শুনিল, নো সুনার হ্যাড নরেন হার্ড, যেই মাত্র নরেন শুনিল সেই মাত্র সে ছুটে গেল। তাহলে নো সুনার হ্যাড দিয়েও লেখা যায়, অ্যাজ সুন অ্যাজ দিয়েও লেখা যায়। আমি প্রথমটা লিখেছি নো সুনার হ্যাড দিয়ে। তাহলে নো সুনার হ্যাড নরেন হার্ড দ্য ফ্যাক্ট, যখনই সে শুনিল সেই বিষয়টি, whether he was concerned about God, তিনি নাকি ঈশ্বরকে জানেন, দেন হি rushed to দক্ষিণেশ্বর, তিনি তৎক্ষণাৎ ছুটিলেন। তাহলে দেন দিয়ে নো সুনার হ্যাড থাকলে দেন দিয়ে আমাদের সেন্টেন্সটা কানেক্ট করতে হয়। তাহলে দেন হি rushed to দক্ষিণেশ্বর, তিনি তৎক্ষণাৎ ছুটিলেন। এছাড়াও কনসার্ন না লিখে লেখা যেতে পারে whether he was well aware about God, তিনি ওয়েল অ্যাওয়্যার ছিলেন ভগবান সম্পর্কে, তৎক্ষণাৎ তিনি ছুটে গেলেন। অ্যাজ সুন অ্যাজ দিয়ে তোমরা লিখতে পারো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখলে হবে অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য ফ্যাক্ট whether he could sense God। তাহলে এটা আমি সেন্টেন্সটা একটু পাল্টে লিখলাম, whether he could sense God, তিনি ভগবানকে জানেন, কমা হি হারিড টু দক্ষিণেশ্বর, তিনি তৎক্ষণাৎ দক্ষিণেশ্বরে ছুটলেন। রাজ লিখতে পারো, হারিডও লিখতে পারো, হারিড টু দক্ষিণেশ্বর। তাই দুটো সেন্টেন্সই, এখানে টেন্সের থেকেও বড় কথা হচ্ছে সেন্টেন্স দুটো হ্যাড নো সুনার হ্যাড দিয়ে যোগ করলে পরে একটা সিম্পল পাস্ট হয়, তাই লিখেছি হি রাস্ট টু দক্ষিণেশ্বর। অ্যাজ সুন অ্যাজ দিয়ে যোগ করলেও ওখানেও আর একটা ফয়েদার দিয়ে যেহেতু ক্লজ যুক্ত করা আছে তাই সেটাকে আমি ওটা পাস্টেই লিখেছি এবং পরেরটা আবার সেই আগের মতোই হি হারিড টু দক্ষিণেশ্বর সিম্পল পাস্টে। সোজা রামকৃষ্ণকে গিয়া বলিল তুমি ভগবানকে দেখতে পাও। হি ওয়েন্ট স্ট্রেইট টু রামকৃষ্ণ অ্যান্ড সেইড কুড ইউ সি গড। তাহলে তিনি সোজা রামকৃষ্ণের কাছে চলে গেলেন। হি ওয়েন্ট স্ট্রেইট, সোজা স্ট্রেইট টু রামকৃষ্ণ অ্যান্ড সেইড, এবং জিজ্ঞাসা করলেন, বা এখানে আস্কড লিখতে পারো, কুড ইউ সি গড, আপনি কি ভগবানকে দেখতে পান। সম্মান করে বললে এমন লিখতে হবে কুড ইউ সি গড। এছাড়া তোমরা লিখতে পারো হি ওয়েন্ট ডিরেক্টলি টু রামকৃষ্ণ অ্যান্ড সেইড ডু ইউ সি গড। প্যাসেজ যেমন বলা আছে তুমি কি ভগবানকে দেখতে পাও, তাহলে ডু ইউ সি গড। যদি আপনি করে লিখতে হয় সম্মান দিয়ে বলে তখন কিন্তু কুড ইউ সি গড লিখতে হবে। কুড উড এগুলো আমরা সম্মান দিয়ে বোঝানোর জন্য লিখি, তাহলে কুড ইউ সি গড বা এমনি লিখলে ডু ইউ সি গড। তাহলে এটা ডিরেক্ট স্পিচে আছে। প্রথম যে সেন্টেন্সটা বলা আছে তিনি সোজা চলে গেলেন রামকৃষ্ণের কাছে আর জিজ্ঞাসা করলেন, এটা পাস্ট টেন্সে সিম্পল পাস্ট। আর ডিরেক্ট সেন্টেন্স থাকলে কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেটা কিন্তু জেনারেলি প্রেজেন্টেই লেখা থাকে, বাংলাতেও তাই আছে, আমি ওটা কিন্তু প্রেজেন্টেই লিখেছি যে কুড ইউ সি গড বা ডু ইউ সি গড সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। মিষ্টি হাসিয়া রামকৃষ্ণ বলিলেন পাই বই কি বাবা। তাহলে মিষ্টি হাসিয়া রামকৃষ্ণ বলিলেন, রামকৃষ্ণ chuckled and said certainly I do my son। তাহলে মিষ্টি হাসিয়া বলিলেন, রামকৃষ্ণ chuckled দিয়ে কোটেশন শুরু করলে হতো। chuckled মানেই মিষ্টি হেসে কোনো কথা বলা, তাহলে রামকৃষ্ণ chuckled অথবা রামকৃষ্ণ chuckled and said, মিষ্টি হাসলেন এবং বললেন certainly I do my son, আমি নিশ্চিতভাবে দেখতে পাই। যেহেতু আগের সেন্টেন্সে কোশ্চেন করেছে সেক্ষেত্রে সার্টেনলি আই ডু এটা লিখলেই হবে, কারণ এটা ইয়েস অ্যান্সার, আই ডু আমি সেটা করি বা আমি দেখতে পাই। বাবা মানে এখানে ছেলে হিসাবে বোঝাচ্ছে, সার্টেনলি আই ডু মাই সন, হ্যাঁ বাবা আমি দেখতে পাই। তাহলে এটাও ডিরেক্ট সেন্টেন্সে আছে। তাহলে প্রথম যে পার্টটা রয়েছে সেখানে বলছে যে মৃদু হাসলেন এবং বললেন, এটা সিম্পল পাস্টেই, এবং
কোটেশনের মধ্যেটা নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। তোমায় যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে তাকে দেখতে পাচ্ছি। আই ক্যান সি হিম মোর ডিস্টিংক্টলি দেন আই ক্যান সি ইউ। তাহলে তোমায় যেমন দেখছি তার চেয়েও বেশি স্পষ্ট করে, মানে তার থেকেও বেশিভাবে দেখতে পাচ্ছে। তাহলে আই ক্যান সি হিম, এখানে এইচ কিন্তু বড় হাতের হবে, কারণ এইচ এখানে হিম হচ্ছে কাকে বোঝাচ্ছে? গড। গডকে আমরা যেখানেই লিখবো সেখানেই বড় হাতের লিখতে হবে, তাই জন্য এখানে এইচের হিমের এইচ কিন্তু অবশ্যই বড় হাতে। তাহলে আই ক্যান সি হিম মোর ডিস্টিংক্টলি, আমি তাকে আরও বেশি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আই ক্যান সি হিম মোর ডিস্টিংক্টলি দেন আই ক্যান সি ইউ। এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি ক্যান ইউজ করে, অর্থাৎ মডেল অক্সিলিয়ারি ক্যান ইউজ করে, তারপরে জেনারেলি ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, সেভাবে আমি লিখেছি কম্পারেটিভ ডিগ্রিতে, মোর ডিস্টিংক্টলি দেন আই ক্যান সি ইউ। এছাড়াও তোমরা লিখতে পারো হি বিকামস মোর ভিভিড টু মি দেন ইউ। তোমার থেকে সে আমার কাছে বেশি পরিষ্কার। হি বিকামস মোর ভিভিড টু মি, ভগবান আমার কাছে আরও বেশি পরিষ্কার। হি বিকামস মোর ভিভিড, হি বিকামস মোর প্যালপেবল টু মি দেন ইউ। তোমার থেকেও ভগবান আমার কাছে বেশি পরিষ্কার বা বেশি ভালো করে দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সটা আমি লিখেছি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে, যেহেতু এটা কোটেশনের মধ্যে দিয়েই চলছে। আর ফার্স্ট সেন্টেন্সটা আমি প্রথম সেন্টেন্স যেটা বললাম আই ক্যান সি ইউ, সি এর জায়গায় তোমরা বিহোল্ডও লিখতে পারো। বিহোল্ড মানেও দেখা। আই ক্যান বিহোল্ড হিম মোর ডিস্টিংক্টলি দেন আই ক্যান সি ইউ। তিনি যে তোমার আমার সকলের হৃদয়েই আছেন, তিনি যে আমার সামনেই রয়েছেন। হি এক্সিস্ট ইন এভরি হার্ট লাইক yours and mine. He stands before me always. তাহলে তিনি তোমার আমার সকলের হৃদয়েই আছেন। তাহলে হি এক্সিস্ট, তিনি রয়েছেন, ইন এভরি হার্ট, সকলের হৃদয়ে, লাইক yours and mine, আমার এবং তোমার মতো, তিনি যে আমার সামনেই রয়েছেন। হি স্ট্যান্ডস বিফোর মি অলওয়েজ, তিনি সবসময় আমার সামনেই রয়েছেন। এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কোটেশনের মধ্যে রয়েছে ডিরেক্ট স্পিচ হিসাবে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই কিন্তু আমি লিখলাম। আর কমার পরে কিন্তু এখানেও এইচের হি বড় হাতের হবে, এই কারণেই, কারণ এখানে হি রিফার্স টু গড, রামকৃষ্ণ বিবেকানন্দকে বলছেন। এছাড়াও তোমরা বলতে পারো হি রিমেন্স ইন দ্য হার্ট অফ এভরি ওয়ান লাইক ইউ অ্যান্ড মি। তোমার এবং আমার মতো সকলের হৃদয়ে তিনি রয়েছেন। তাহলে হি রিমেন্স ইন দ্য হার্ট অফ এভরি ওয়ান লাইক ইউ অ্যান্ড মি। হি লাইজ ইন ফ্রন্ট অফ মি অলওয়েজ, তিনি সর্বদা আমার সামনেই রয়েছেন। হি লাইজ ইন ফ্রন্ট অফ মি অলওয়েজ। এই সেন্টেন্সটাও আমি লিখেছি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দুটোই তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। কিন্তু একটা ডিফারেন্স তোমরা একটু খেয়াল করো। প্রথম সেন্টেন্সে আমি বলেছি হি এক্সিস্ট ইন এভরি ওয়ানস হার্ট লাইক ইয়োর্স অ্যান্ড মাইন। এখানে হার্টের সাথে তুলনা করা হচ্ছে, হৃদয়ের সাথে, প্রত্যেকের বা তোমার আমার, তাই আমি ইয়োর্স অ্যান্ড মাইন লিখলাম। ইয়োর্স আর মাইন কিন্তু এখানে পজিটিভ প্রোনাউন, যেহেতু আমার এবং তোমার হার্টের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে হার্ট লাইক ইয়োর্স অ্যান্ড মাইন। আবার সেকেন্ড সেন্টেন্স আমি লিখেছি, সেন্টেন্সটা পাল্টে দিয়েছি, হি রিমেইন্স ইন দ্য হার্ট অফ এভরি ওয়ান, এভরি ওয়ানের সাথে তুলনা করছি, ওই জন্য এখানে কিন্তু আমি লিখেছি লাইক ইউ অ্যান্ড মি। এটা বুঝতে হবে, হার্টের সঙ্গে তুলনা করলাম তাই জন্য পজিটিভ প্রোনাউন ইয়োর্স অ্যান্ড মাইন, আর যখন তুলনা করলাম নাউন হিসাবে ইন দ্য হার্ট অফ এভরি ওয়ান, তখন সেখানে অনলি প্রোনাউন লিখলাম, পার্সোনাল প্রোনাউন লাইক ইউ অ্যান্ড মি। নরেন অনেক সাধু সন্ন্যাসী দেখিয়াছে এবং অনেককে ভগবান সম্বন্ধে প্রশ্নও করিয়াছে, কিন্তু তাহার মতো স্পষ্ট উত্তর কাহারও কাছে পায় নাই। তাহলে নরেন met a lot of priests and saints and asked many of them about the existence of God, but never got such a strong reply from anyone else before. তাহলে
তাহলে নরেন অনেক সাধু সন্ন্যাসী দেখিয়ে আছে। নরেন মেট এ লট অফ প্রেস্ট অ্যান্ড সেন্টস বিফোর, অনেক সাধু সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করিয়াছে বা দেখিয়াছে এবং ভগবান সম্পর্কে তাদের অনেককে প্রশ্ন করিয়াছে। অ্যান্ড আস্কড মেনি অফ দেম অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, ভগবান অস্তিত্ব সম্পর্কে তাদেরকে অনেক প্রশ্ন করিয়াছে, কিন্তু কাহারও কাছে এত পরিষ্কার উত্তর পায় নাই। বাট নেভার গট সাচ এ স্ট্রং রিপ্লাই, এত শক্ত উত্তর বা এত পরিষ্কার উত্তর, স্ট্রং রিপ্লাই ফ্রম এনিওয়ান এলস বা এনিবডি এলস বিফোর, কাহারও কাছে আগে থেকে এরকম উত্তর তিনি পাননি। তাই আমি এখানে লিখলাম যে নরেন মেট, তাহলে এটা সিম্পল পাস্টই আমি লিখেছি এবং তার পরেগুলোও অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, সিম্পল পাস্ট দিয়ে এবং কারো কাছ থেকে পাইনি বাট দিয়ে যুক্ত করেছি, সবটাই সিম্পল পাস্টে লেখা হয়েছে। বাট নেভার গট সাচ এ স্ট্রং রিপ্লাই ফ্রম এনিওয়ান এলস বিফোর। এখানে মেট না লিখে এটাও লেখা যেতে পারে তিনি দেখিয়েছেন অনেক, উইটনেসড এ লট অফ প্রেস্ট অ্যান্ড সেন্টস। তোমরা এছাড়াও লিখতে পারো নরেন মেট ইনিউমারাস নাম্বার অফ সেন্টস অ্যান্ড প্রেস্ট, নরেন দেখেছিলেন বা সাক্ষাৎ করেছিলেন অনেক সন্ন্যাসীর সাথে, ইনিউমারাস নাম্বার অফ প্রেস্ট অ্যান্ড সেন্টস অ্যান্ড আস্কড মেনি অফ দেম অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, এই লাইনটা সেমই আছে। বাট নেভার হ্যাড সাচ এ ক্লিয়ার অ্যান্সার ফ্রম এনিওয়ান এলস বিফোর, কিন্তু কারের কাছ থেকে এত পরিষ্কার উত্তর কখনো পায়নি। বাট নেভার হ্যাড সাচ এ ক্লিয়ার রিপ্লাই ফ্রম এনিওয়ান এলস বিফোর, এটাও তাহলে লিখেছি আমি পাস্টের ইনডেফিনিট টেন্সে হ্যাভ ফর্মের হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড ইউজ করে। ক্লিয়ার অ্যান্সার বা ভিভিড অ্যান্সার তোমরা এমন লিখতে পারো। একদম লাস্ট সেন্টেন্সে বলছে বিস্ময় ভক্তিতে ও শ্রদ্ধায় তাহার মাথা নত হইয়া গেল। হি বোড হিজ হেড ডাউন উইথ ওয়ান্ডার রেসপেক্ট অ্যান্ড রেফারেন্স, তাহলে বিস্ময় ভক্তিতে এবং শ্রদ্ধায়, তাহলে হি বোড হিজ হেড ডাউন, তার মাথা নত হইয়া গেল, উইথ ওয়ান্ডার বিস্ময়, রেসপেক্ট শ্রদ্ধা, আর ভক্তি রেফারেন্স, তাহলে এটাও আমি লিখেছি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি এই ক্লাসে বিকৃত সরকারের ট্রান্সলেশন নাম্বার 22 নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি একটা এসে নিয়ে তোমার সাথে আলোচনা করবো এবং তোমার সাথে শেয়ার করবো এবং পুরো অ্যান্সারটা বলে দেবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর ফ্রেন্ডস, তোমাদের কিছু বক্তব্য থাকলে, কিছু বলার থাকলে বা আমার কাছ থেকে কিছু জানার থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।